আজ তুমি মারা গিয়ে আমায় যেন মুক্তি দিলে মা। মনে পড়ে মা, 17 বছরের কিশোরী মেয়েটা তোমার কাছে এসেছিল উড়ন্ত দুটি ডানা নিয়ে। তুমি নিমিষেই কেড়ে নিলে তার সমস্ত চঞ্চলতা। ভালোবাসার বদলে বিষিয়ে দিয়েছো তার ছোট্ট মস্তিষ্ককে। হাহ, তুমি চলে গেলে আজ তবে আমার ভাগ্য বদলে দিন এসেছে মা। তোমায় ছাড়াই আমি ভীষণ ভালো থাকবো, ভীষণ। সবাই যখন শোক পালনে ব্যস্ত, সেখানে শাশুড়ির মৃত্যু দেহের সামনে বসে একমাত্র পুত্রবধূ শিখা তাকে নিয়ে আক্ষেপ করে বসলেন। এ সময়ে পুত্রবধূর এহেন কথা বড়ই অদ্ভুত শোনালো। লোকজন চমকে উঠল, অবাক হয়ে দেখছেন মেয়েটাকে। তার মধ্যে শিখার ছোট বোন সখা দৌড়ে আসলো বোনের কাছে। দুহাতে শিখার মুখ চেপে ধরে সাবধানী কণ্ঠে শুধালো, চুপ কর আপা, তুই পাগল হয়ে গেছিস আপা। মানুষটা আর বেঁচে নেই। দুলাভাই যদি শুনতে পায় এ কথা, তোকে আর আসতে রাখবে না আপা। সেদিকে কোনো হেলদোল নেই নারীটির। বারবার চোখের সামনে ভেসে উঠছে পুরনো বিষাদময় স্মৃতি, অতীতের স্মৃতিচারণ। গরিব বাবার 17 বছরের রূপবতী কিশোরী মেয়েটার বিয়ে হয়েছে আজ 35 বছরে এক লোকের সাথে। লোকটার একটু বয়স বেশি হলেও সমাজে তাদের নামডাক বেশ। শহরে পাকা দালান, গুটি কয়েক বড় বড় দোকান, ছেলের নিজস্ব বিজনেসও রয়েছে। সেখানের শিখার বাবা একজন রিকশা চালক, মা ছিলেন পরিচালিকা। বছর দুয়েক আগে রোড অ্যাক্সিডেন্টে পা হারিয়ে এখন মাটা পঙ্গু। শিখা ও সখা দুই বোন শুধু। আয় রোজগারের জন্য বাবার দুটো হাতে ভরসা, দুই মেয়ে, ঘরে অসুস্থ বউ। বাবা অভাবের তাড়নায় দিশেহারা। এরই মধ্যে শিখার শ্বশুর তার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব রাখে। বড় মেয়েটার বয়স অল্প হলেও রূপে গুণে অনন্যা। বাবা বড় ঘরের ছেলে পেয়ে পাত্রের বয়স দেখেনি আর। তার উপর দেনা পাওনার কোনো পার্ট নেই। এমন ঝুট ঝামেলাহীন প্রস্তাব আর আসবে না বই কি। বাবা এত বাজ বিচার না করে বড় মেয়েটার বিয়ে দিল বড় ঘরে। বড় মেয়েটা তার বড়ই আদরের। অভাবের তাড়নায় মেয়েদের শখ আহ্লাদ পূরণ করতে পারেনি সে। মেয়ে বিয়ে দিয়ে বাবা স্বস্তি পায়। বড় ঘরটায় এবার তার আদরের মেয়েটা সুখেই থাকবে। উড়ন্ত দুটো ডানা নিয়ে কিশোরী মেয়েটা পা রাখল শ্বশুরের পাকা ঘরে। শিখা মেয়েটির বয়স কম। সে বসত না সংসার কি, সংসারের দায়িত্ব বাকি, শুধু বসতে শিখল এটা তার স্বামীর ঘর। ফুলসজ্জিত ঘরটায় গুটিসুটি হয়ে বসে আছে শিখা, অপেক্ষা করছে তার স্বামীর জন্য। কিছু সময় বাদে ঘরে প্রবেশ করল আজান। নববধূর হাতটি মুঠোয় আগলে নিয়ে বলল, আমার মাকে ভালোবেসো শিখা, কখনো কষ্ট দিও না যেন। মনে করো উনি তোমার মায়ের মতন। এটাই ছিল তার স্বামীর প্রথম কথা। চঞ্চল শিখা পরক্ষণে বোকার মতো প্রশ্ন করল, শুধু কি আমি একাই তাকে ভালোবাসবো? উনি আমায় ভালোবাসবে না? আজান মুচকি এসে কিশোরী বউকে বুকে জড়িয়ে নিয়ে মৃদু কণ্ঠে শুধালো, বাসবে। তুমি একটু মানিয়ে নিও নিজেকে। তাদের প্রথম রাতে স্বামী তার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে মাকে ভালোবাসতে হবে। উনি শিখারই আরেকটা মা। এই সত্যটুকু মেনে নিয়েছে মেয়েটা। বিয়ের পরের দিন সকালে নিজের রুমে বসে পা দোলাচ্ছে শিখা। এমন সময় রুমে তার শাশুড়ি আসলো। শিখা শাশুড়িকে দেখে এগিয়ে গেল তার কাছে। উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, মা, তুমি আমার আর একটা মা, তাই না? উনি বলেছে তোমাকে ভালোবাসতে। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসলে তুমি আমায় ভালোবাসবে মা? শাশুড়ি তার এমন মায়ামাখা আবদারখানি মুহূর্তে গড়িয়ে দিয়ে গমগমে গলায় বললেন, বাড়ির বউ হয়ে এসেছ, তবুও কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? মা কিছু শেখায়নি তোমাকে? সকাল যে হয়েছে, এখনো স্বামীর সোহাগী বউ হয়ে রুমে ঘাপটি মেরে আছো। রান্নাটা কে করবে শুনি? শাশুড়িমা শক্ত হাতে তার নরম হাতটা ধরে টেনে নিয়ে গেলেন রান্নাঘরে। শিখা চমকে উঠল। ফর্সা মুখখানায় আধার নেমে আসলো তার। যাবার সময় একটুখানি আশা নিয়ে ছলছল চোখে স্বামীর পানে একবার তাকালো সে। ভাবছে লোকটা তার হয়ে কিছু বলবে মাকে। কিন্তু লোকটার সাথে সাথেই মাথা নিচু করে নিলেন। মাকে কিছু বলার সাহস হয়ে ওঠেনি তার। স্বামীর ঘরে প্রথম সকালে কাঁদল সে। শিখা আঁচলে চোখ মুছতে মুছতে ছোট ছোট হাতে সব একাই রান্না করে নিল। পরক্ষণে খুব সহজে মেনে নিল এই বাক্য। বাড়ির একমাত্র বসে রান্নাঘরের দায়িত্ব তার। সব খাবার টেবিলে গুছিয়ে নিজের রুমে চলে গেল শিখা। এবার একটু ফ্রেশ হওয়া দরকার। কেয়ৎক্ষণ বাদে আসতেই দেখতে পেল বাড়ির সবাই তাকে রেখেই খেতে বসেছে, এমনকি তার স্বামীও। অভিমানে বুক ফুলে উঠল তার। নিঃশব্দে ওখান থেকে চলে যেতে নিল। তার মধ্যে শ্বশুরমশাই স্নেহময়ী কণ্ঠে ডাক দিয়ে বলল, বৌমা, কই যাচ্ছ? খেতে এসো, আজ একসাথে খাই। দাঁড়িয়ে গেল শিখা। বড়দের অবাধ্য হতে বাবা মা কখনোই শেখায়নি তাকে। সকল অভিমান চাপা রেখে হাসি মুখে গিয়ে বসল শাশুড়ির কাজ ঘেঁষে। কিন্তু শিখার শাশুড়ি রেহনা বেগম 4 মেয়ে একমাত্র ছেলেকে নিয়ে ব্যস্ত। তাদের পাতে এটা সেটা দিচ্ছে, ছোট্ট মেয়েকে খাইয়ে দিচ্ছে।
শিখারও একবার বলতে ইচ্ছে করছে, আমাকে খাইয়ে দাও মা। পরক্ষণে ভয়ে নিজের ইচ্ছে মনের মাঝে চাপা রাখল মেয়েটা। চারপাশে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছে অচেনা মানুষগুলোকে। তারা দিব্যি খাচ্ছে। পাশে যে নতুন বউটা খালি প্লেটে বসে আছে তাকেও দেখছে না। এই পরিবেশের সাথে অচেনা সে। পরে ভাবল বড়লোক বাড়ির মানুষগুলো বোধহয় এমনই হয়। কারো ভরসা না করে নিজেই প্লেটে নিজেই ভাত নিল শিখা। মাংসের বাটিটা ধরার আগেই শাশুড়ি সেটা নিয়ে নিল। নিজেরও ছেলের প্লেটে ভর্তি করে সবটুকু মাংস রাখল। তারা মা ছেলে খাচ্ছে, শেখার জন্য এক টুকরো মাংস অবশিষ্ট রাখল না। শাশুড়ি একবার জিজ্ঞেস অবধি করল না, তুমি মাংস খাও? এদের আচরণে শিখার ছোট্ট মনটা পীড়া দিচ্ছে, চোখ দুটো টলমল করছে। আসলে কিন্তু এমনটা নয় যে শিখা মাংস ভীষণ পছন্দ করে। শাক অথবা একটা তরকারি দেখার অভ্যেস তার আছে। তবুও প্রথম দিনে এই বাড়িতে তার মূল্য কতটুকু? কিশোরী কন্যা, খুব সহজে অনুমান করে ফেলল। প্রথম সকালে এটাই প্রথম শাশুড়ি ওর স্বামীর প্রতি তার অভিযোগ হয়ে উঠল। খুব গোপনে অভিমান পুষে নিল তার বক্ষে। ধরনীর বুকে বিকেল নেমেছে। ছোট্ট মেয়েটাকে নিয়ে শিখার বাবা মনিরুল এসেছে মেয়েটাকে একটুখানি দেখার জন্য। তার শক্ত হাতে রয়েছে একটা মিষ্টির ব্যাগ। বাড়ির ভেতরে প্রবেশ করতেই বাড়িটা নীরব মনে হলো। বড় মেয়েটার মুখটা দেখার জন্য বাবার তর সইছে না যেন। উচ্চস্বরে ডাকল, শিখা আম্মা, কই তুই মা? দেখ তোর আব্বা তোরে দেখবার লাগে আইছে। তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে আসলো শিখার শাশুড়ি। আধ পুরনো ধূসার পোশাকে মনিরুলকে দেখে মুখখানা অন্ধকার হয়ে গেছে তার। বিরক্ত কণ্ঠে শুধালো, কি হচ্ছেটা কি বাড়িতে? এমন চেঁচাচ্ছেন কেন? থমথম খেয়ে যায় বাবা। উনি ভুলেই গেছে মেয়ের শ্বশুর বাড়িতে বাবাদের উচ্চস্বরে কথা বলতে নেই। উনি তবুও মুখে হাসি টেনে বললেন, দুঃখিত আপা, আসলে মেয়েটাকে কতক্ষণ দেখি না। তা আপনি কেমন আছেন আপা? রেহানা বেগম ভেঙচি কাটল। এদের সাথে কথা বলতেও রুচিতে বাধে তার। বড়সড় পা ফেলে চলে যেতে নিল গেল শিখার ঘরটার দিকে। মনিরুলের হাতে ব্যাগ দেখে দাঁড়িয়ে গেলে এদিকে তাকে একবার আগাগোড়া পরখ করে বললেন, ভালোই আছি। তা ব্যাগে করে কি এনেছেন? মনিরুল নিজের হাতের ব্যাগটা এগিয়ে দিল ওনার হাতে। রেহানা বেগম তড়িঘড়ি করে ব্যাগটায় উকি দিল। 2 কেজির সস্তা মিষ্টি। চোখ মুখ কোচকে ব্যাগটা ফেলে দিয়ে বললেন, এসব কম দামি মিষ্টি আমাদের খাওয়া হয় না। যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন এগুলো। লজ্জায় অপমানে গা গলে আসছে তার। সখা মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বাবাকে বললেন, আব্বা চল আমরা চলে যাই। তবুও বাবা নড়ল না। পাথরের মতো দাঁড়িয়ে রইল মেয়েটাকে এক নজর দেখার জন্য। শিখা মেয়েটা সারাদিন পর বিছানা পেয়ে ক্লান্তিতে চোখ লেগে গিয়েছে তার। সে আরামছে ঘুমাচ্ছে। আজান বাসায় নেই। সকালে খেয়ে যে নিজের কাজে বেরিয়েছে, আর খোঁজ নেই তার। রেহানা বেগম দরজায় দাঁড়িয়ে ঠক ঠক আওয়াজ করে বললেন, বৌমা, তোমার বাবা বোন এসেছে। বাবা এসেছে শুনে ঘুম ছুটে যায় তার। আনন্দে লাফিয়ে উঠল শিখা। পরক্ষণে পেছন থেকে শাশুড়ি বলে উঠল, কিছু খাইয়ে তাড়াতাড়ি বিদায় করো এদের। গোষ্ঠী শুদ্ধ সব হাজির। মুখটা চুপসে যায় মেয়েটার। শাশুড়ির দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বললেন, আমার বাবা আজই প্রথম আসছে মা, তাও আপনার সহ্য হলো না? শিখা শাশুড়ির উত্তরে অপেক্ষা করল না, ছুটে গেল বাবা বোনের কাছে। মেয়ের পরনে দামি শাড়ি গহনা দেখে পরাণ জোড়ালো বাবার। মেয়ে তার সুখে আছে স্বামীর সংসারে। কত সুন্দর লাগছে তার মেয়েটাকে। দুহাতে মেয়েকে বুকে আগলে নিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছিস আম্মা? শিখা সব চেপে একগাল হেসে বলেন, ভীষণ ভালো আছি আব্বা। স্বস্তির শ্বাস ছাড়ল বাবা। শিখা খেয়াল করল বাবা বোনের মুখ শুকনো। নিশ্চয়ই তারা কিছু খায়নি। শিখা টেবিলে খাবার দিল, কিন্তু খেলো না বাবা। একগাল হেসে বললেন, আমরা খেয়ে আসছি মা। বাবা আর দাঁড়ালো না। ছোট মেয়েটার হাত চেপে বেরিয়ে গেল। শিখা বাবার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাবা, তুমি তোমার মেয়েকে বড় ঘর থেকে বিয়ে দিলে, কিন্তু এ ঘরে যে তোমার মেয়ের সম্মান নেই, তোমার কোনো দাম নেই। এই বড় ঘরে আমার দম বন্ধ হয়ে আসে বাবা। এর চেয়ে আমি তোমার ভাঙা কুটুরিতেই সুখী ছিলাম। এই ঘরকে আমার আদৌ সুখী করতে পারবে বাবা? বিয়ের 15 দিন যেতে না যেতেই সব কাজের দায়িত্ব চাপল তার উপর। বয়স কম, এত বড় সংসার সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা। শ্বশুরবাড়ি পা রাখতে যেন বড় হয়ে গেল সে। সবার আগে হারিয়ে ফেলেছে তার চঞ্চলতা। এখন অবুঝ কন্যা বুঝতে শিখেছে কত কিছু। এত বড় ঘরও তাকে সুখী করতে পারল না। সুখের এত দাম। স্বামী নামক লোকটা দিয়েও তার ভাগ্যে সুখ দেয়নি বিধাতা। মানুষটা যে পুরোপুরি মা ভক্ত, কোনটা অন্যায় কোনটা সঠিক এ যেন চোখেই পড়ে না তার। তবে রাত হলেই শরীর ছোঁয়ার নাম করে মেয়েটাকে একটু হলেও ছুঁয়ে দেয় আজান। ইতিহাস সাক্ষী, স্ত্রীর প্রতি দায়িত্বহীন পুরুষ দিয়ে কোনো মেয়ে আজ অব্দি সংসারে সুখী হয়নি।
তবু মেয়েটা হন্যে হয়ে একটুখানি সুখ খুঁজছে, খুঁজে যাচ্ছে তাদের ভালোবাসা। মস্তিষ্কের মাঝে গেঁথে নিল, শাশুড়ির মন জয় করতে পারলেই তার স্বামী তাকেও ভালোবাসবে। এই বাক্যটা মেনে নিয়ে যথারীতি চেষ্টা করছে সবকিছু সামলাতে। রাত দিন এক করে নিজের হাতে তুলে নিয়েছে এই সংসারকে। তবুও কেন জানি এই সংসারের অবহেলিত মেয়েটাই শিখা। এ বাড়িতে তাকে কেউ বউ করে আনেনি, যেন এনেছে কাজের মেয়ে, যার কোনো ক্লান্তি নেই, নেই কোনো অবসর। সেদিন অপমানের পরও আজ সকালে বাবা আবারও এসেছে এই বাড়িতে, নিজের ভাঙা কুটিরে মেয়েসহ জামাইকে নিতে। আসলে মেয়ের বাবারা নির্লজ্জ, বেহায়া। বাবাদের মোটেও লজ্জা নেই। মেয়ের শ্বশুরবাড়ি থেকে হাজারো অপমান লাঞ্ছনা দিয়েও বাবারা গায়ে মাখে না। শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবারা মুচকি এসে উড়িয়ে দেয় সমস্ত বঞ্চনা। মনিরুলও তার ব্যতিক্রম নয়। বিয়ের পরেই প্রথম স্বামীর সাথে বাপের বাড়ি যাবে শিখা। আনন্দের শেষ নেই তার মনে। বাড়ি গিয়ে প্রাণ ভরে শ্বাস নেবে সে। মায়ের হাতে শাক দিয়ে পেট ভরে ভাত খাবে। শ্বশুরবাড়িতে কদিনেই হাঁপিয়ে গিয়েছে কিশোরী কন্যা। নিজ বাড়ির নাম শুনেই ভেতর থেকে ভুলে গিয়েছে সব মন খারাপে। চঞ্চল কন্যা নিজেকে আজ ইচ্ছে মতো রাঙিয়েছে বাহারি সাজসজ্জায়। আজান তাদের রুমে বসে ফোন ঘাটছিল। শিখা তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে শুধালো, আমাকে কেমন লাগছে বলুন তো? আজান পূর্ণ দৃষ্টি রাখে কিশোরী বইয়ের পানে। তার চোখ ঝলসে যাচ্ছে যেন। এতদিনে একসাথে থেকেও সেভাবে দেখা হয়নি মেয়েটাকে। মেয়েটাকে বলাই চলে আগুন সুন্দরী। আজ একটু বেশি সুন্দর লাগছে তাকে। নীল রঙা শাড়ি পরেছে শিখা, সাথে সিম্পল সোনার গহনা ফর্সা শরীরে চিকচিক করছে। ফাঁকা ঢোক গেলে আজান পরক্ষণে ধীর পায়ে এগিয়ে গিয়ে শিখার খোলা চুলে নাক ডুবিয়ে মৃদুস্বরে শুধালো, শিখার থেকে তো আজ আগুন বের হচ্ছে। শিখার অনলে পড়ে যাচ্ছে হতবাগা। একদম আগুন সুন্দরী লাগছে তোমায়। এই প্রথম স্বামীর থেকে নিজের প্রশংসা পেয়ে লজ্জা পেল মেয়েটা। লাজুক হেসে বলল, আমি আগুনের শিখা হব, আপনি আগলে নিন। এত অবহেলা না করে একটু ভালোবাসা দিন। আজান জবাব দিল না। এমনটা নয় যে মেয়েটাকে তার অপছন্দ, পছন্দ, তবু কোথাও যেন জড়তা রয়েছে। এই জড়তার জন্য নিজের ভেতরের কথা প্রকাশ করা হয় না। তার মধ্যে বাসায় পা রাখলেই মা বউয়ের নামে ছেলের মস্তিষ্কে বীজ ঢুকিয়ে দেয়। এই জন্য আজান নিজের দুর্বলতা শক্ত খোলসে মরিয়ে রাখে। বাচ্চা মেয়ে আশকারা পেয়ে মাথায় উঠে যাবে। তাছাড়া মায়ের ভাষ্যমতে বউ হচ্ছে শাসনের জিনিস, এদের বেশি আহ্লাদ করতে নেই। তাহলেই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের থেকে এই শিক্ষায় বড় হয়েছে ছেলেটা। যুবতী বইয়ের ছোঁয়া পেয়ে আজ অনেক কিছু বলতে ইচ্ছে হলেও থেমে যায় আজান। নিজের ইচ্ছেগুলো গুটিয়ে নিল তৎক্ষণাৎ। শিখাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি গোছগাছ করে নিচে এসো। কথা শেষ করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। মায়ের রুমে নক করে নরম কণ্ঠে শুধালো, মা আসবো? রেহানা বেগম খাটে আয়েসি ভঙ্গিতে বসে পান চিবোচ্ছে। ছেলের কণ্ঠ শুনে একগাল হেসে বলল, আয় বাবা। মা বলছিলাম কি, কিছু টাকার প্রয়োজন। এ নিয়ে বিনিয়ে মাথা নিচু করে বলল আজান। হাজার হাজার টাকা নিজে ইনকাম করলেও মাতব্বরি সব মায়ের। মাস শেষে বেতন পেয়ে মায়ের হাতে তুলে দেয় সে। এমনকি হাত খরচটাও মাঝে মাঝে মায়ের থেকে চেয়ে নিতে হয়। এই সংসার চলে মায়ের কথায়। ছেলের টাকা লাগবে শুনে কিঞ্চিত বিরক্ত হয় রেহানা বেগম। হেয়ালি পায়ে আলমারি থেকে 1000 টাকার একটা নোট ছেলেকে ধরিয়ে দিল। আজান টাকাটা নড়ে চড়ে দেখে অনেকটা সাহস নিয়ে কিয়াতক্ষণ পরে বলল, মা, মাত্র 1000 টাকা? ওই বাড়িতে তো প্রথমবারই যাচ্ছি আমি। এই বাজারে জিনিসপত্রের যে দাম, তাছাড়া আমার তো এক্সট্রা একটা হাত খরচও রয়েছে। তেতে উঠলেন মা। ছেলের দিকে তাকিয়ে মুখ কিরমির করে বলল, 2-3 দিনেই বউ মগজ ধুয়ে ফেলেছে তোর আজান। আমার মুখে মুখে তর্ক করা শিখেছিস? শ্বশুর বাড়ির জন্য দেখছি দরদ উতলে পড়ছে আজকাল। আজান মিনমিন করে বলল, কি যে বলছো মা? আসলে। তাকে থামিয়ে দিয়ে মা বলল, হয়েছে, চুপ কর। 1000 টাকায় খুব হয়ে যাবে তোর। যেই না তোর শ্বশুর বাড়ি ভাঙা টিনের চালে 2 কেজি সস্তার মিষ্টি নিয়ে গেলে এলেটা চকে গেল। খবরদার, এর চেয়ে বেশি কিছু নিস নে। দরজায় দাঁড়িয়েছিল শিখা। মূলত আজানকেই হাসি হাসি মুখে ডাকতে আসছিল সে। এসেই শাশুড়ির এমন আচরণে তার এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হল না। অপমানে গা হিসহিস করে উঠল মেয়েটার। অথচ স্বামী তার নির্বাক। লোকটা এমন কেন? ন্যায় অন্যায় কি তার চোখে পড়ে না? তার বাবা গরিব, তাই বলে কি কথায় কথায় এভাবে অপমান করবে? শিখা এগিয়ে গেল রুমে। তার মধ্যে আজান বিনা বাক্যে মাথা নত করে বেরিয়ে যেতে উদ্যত হল। এমন সময় পিছন থেকে শিখা শাশুড়িকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বললেন,
আপনার ছেলে আমাদের বাড়ি খালি হাতে গেলেও তার কোনো অমর্যাদা হবে না মা। আমার বাবা হতেই পারে রিক্সা চালক কিংবা গরিব, তবু সে নতুন অতিথিদের কি করে খাতির যত্ন করতে হয় সে বিষয়ে সচেতন। শিখার এহেন কথায় গা জ্বলে যাচ্ছে রেহানা বেগমের। মুখে ঝামটি মেরে বললেন, নুন আনতে পান্তা ফুরায় তার মেয়ে দেমাক কত। আজান দেখছিস, তোর বউ আমার মুখে মুখে তর্ক করছে। মায়ের ন্যাকা কথা শুনে আজান শিখার দিকে তাকিয়ে মৃদু চোখ রাঙিয়ে বলল, আমাদের মা ছেলের মাঝে তোমাকে কথা বলতে কে বলল শিখা? নেক্সট টাইম এমনটা যেন না হয়, মাথায় রেখো। শিখা স্বামীর আচরণে অবাক হয়ে যায়। আচ্ছা, এখানে তার দোষটা কোথায়? সে কি ভুল কিছু বলেছে? কই লোকটা প্রতিবাদ করবে, উল্টো তাকেই ধমকাচ্ছে। পরক্ষণে কিছু বলতে গিয়েও থেমে গেল মেয়েটা। বাবা নিচে বসা, আবার যদি বাবাকে অপমান করে তারা। তার মধ্যে নিচ থেকে বাবা হাঁক ছেড়ে বললেন, শিখা আম্মা, হলো তোদের? তাড়াতাড়ি কর মা, আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। শিখা বিনা বাক্যে নিচে আসলো, তার পিছনে পিছনে আজান। রেহানা বেগম পিছন থেকে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আজকের দিনটা থেকেই আগামীকাল বউকে নিয়ে চলে আসিস বাড়িতে। তোর সংসারের এত কাজ কাম আমি করতে পারবো না বাপ। এমনিতেই হাতুর ব্যথাটা বেড়েছে। আজান বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। কতদিন পরে মেয়ের জামাইকে পেয়ে আনন্দের শেষ নেই শিখার মা বাবার। এই প্রথমবার জামাই এসেছে বাড়িতে, তার আদর যত্নের কোনো কমতি নেই। বাবা ধারের টাকায় ব্যাগ ভর্তি বাজার করছে, মা খোয়ারের সবচেয়ে বড় মুরগিটা নিয়েছে রান্নার জন্য। সখা হরেক রকম পিঠা নকশি পিঠা বানাচ্ছে। কিন্তু জামাইটা একদিনের বেশি থাকলই না। আফসোসে মরে যাচ্ছে শিখার মা, মন মতন কিছুই করতেই পারল না। যথারীতি মায়ের কথা মোতাবেক পরদিন সকালে আজান শিখাকে নিয়ে বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। যদিও শিখার কয়টা দিন থাকার বায়না ধরেছিল, কিন্তু কিন্তু আড়ালের স্বামীর রক্তিম চোখের কাছে চুপসে গেল তার ইচ্ছে। শিখার মনটা আজ ভীষণ খারাপ। কতদিন পর বাবার বাড়িতে এসেও কটা দিন থাকা হলো না তার। আপনজনকে ছেড়ে আসার কষ্টে দুচোখে অশ্রুকণা ভিড় করছে মেয়েটার। সেদিকে কিচ্ছুটি যায় আসে না কারো। অতিরিক্ত মা ঘেঁষা পুরুষের বউসে, স্ত্রীর প্রতি লোকটা সবসময় উদাস। আজান বাড়িতে পা রাখতে রেহানা বেগম জিজ্ঞেস করতে শুরু করলেন, শ্বশুরবাড়ি কোন বেলায় কি কি খাইয়েছে তাকে, তার ছেলের কোথাও কোনো অসম্মান হলো কিনা, আরও কত কি। তার মধ্যে শিখা শাশুড়ির সামনে কয়েকটা বক্স ভর্তি খাবার রেখে বললেন, এগুলো আমার মা তোমার জন্য পাঠিয়েছে মা। কথা শেষ করে শিখা কাজে লেগে পড়ল। তার আর বিশ্রাম নেই। একটা দিন ছিল না, রান্নাঘরে হাঁড়ি পাতিল জমা হয়ে গিয়েছে, ঘরগুলো অপরিষ্কার। দুপুর হয়ে গিয়েছে প্রায়, এক্ষুনি আবার রান্না করতে হবে। শিখা যেতে রেহানা বেগম দ্রুত বক্সগুলো খুলে দেখতে লাগলেন। পোলাও, আস্ত মুরগির রোস্ট, গরুর মাংসসহ আরও অনেক রকমের বড় বড় মাছ রয়েছে বক্সে, যা দেখে জিভে জল চলে আসে তার। তৎক্ষণাৎ পেট ভরে খেয়ে ঢেকুর তোলে ছেলেকে উদ্দেশ্য করে বলল, খাবারে কি বিশ্রী স্বাদ, এগুলো না নিয়ে আসলেও তো হতো। শিখা কান এড়ালো না এ কথা। শাশুড়ির কথা শুনে রান্নাঘরে বসে বিড়বিড় করে বললেন, তোমাকে কলিজা ভুনা করে খাওয়ালেও তুমি বলবে লবণে কম হয়েছে। কেউ শোনো না তার নীরব বাক্য। এর মধ্যে আজান মুখ ফুসকে বোকার মতো বলে উঠল, তাহলে তুমি এতগুলো খেলে কেন মা? কম খেলেও তো হতো। আবার না জানি পেটে সমস্যা হয় তোমার। খেপে গেলেন রেহানা বেগম। ছেলের দিকে তাকিয়ে ন্যাকা কণ্ঠে বলল, এখন আমি এত বেশি খাই যে তোর চোখে পড়ে গেছে আজান। তোর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে বলে তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস? বউ, নতুন শাশুড়ি পেয়ে মা এখন পর হয়ে গেল তোর। আল্লাহ গো, এই দিন দেখার জন্য কি বেঁচে আছি আমি? আজান এতক্ষণে ঠাহর করতে পারলেন সরল মনে কি বলে ফেলেছেন তিনি। ভাবতেই জিভে কামড় দিল ছেলেটা। এখন মা কি তাকে আস্ত রাখবে? পেঁচাল করে মাথায় খেয়ে দিবে তার আজ। তার থেকে এখান থেকে কেটে পড়াই শ্রেয়। তৎক্ষণাৎ আজান অফিসের নাম করে বাসা থেকে বেরিয়ে পড়ল। বিয়ের মাস পেরোতে না পেরোতেই বাচ্চার জন্য রেহানা বেগম পাগল করে দিচ্ছিল শিখাকে। কথায় কথায় একটা বাচ্চার আবদার করত রেহানা বেগম। শিখা ভাবল, বাচ্চা আসলে বোধ হয় পাল্টে যাবে উনি। নাতনাতির পেলে ভালোবাসবে শিখাকে, আর উনি ভালোবাসলেই স্বামীর ভালোবাসা পাবে মেয়েটা। বিয়ের 3 মাস পেরোতেই আজ যখন শুনল শিখা প্রেগনেন্ট, মুহূর্তেই সবার চোখের রং বদলে গেল। শিখার বড় ননদ সন্দিহান চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, বিয়ে হলো মাত্র কয়েকটা দিন হলো, এর মধ্যে তুমি প্রেগনেন্ট হলে কি করে ভাবি? এই বাচ্চা আমার ভাইয়ের তো, নাকি অন্যের পাপ আমার ভাইয়ের বলে চালিয়ে দিলে? বড় মেয়ের যুক্তি শুনে চোখ মুখ শক্ত করে ফেলেন রেহানা বেগম।
এরই মধ্যে উনি মেয়ের সাথে সায় দিয়ে শিখার দিকে আঙ্গুল উঁচু করে বলল, হ্যাঁ তাই তো, সত্যি করে বলো বৌমা, এই বাচ্চা কোথায় পেলে তুমি? এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অশান্ত হয়ে পড়ল মেয়েটার হৃদয়। অবাক হয়ে দেখছে সবাইকে। আচ্ছা, এরাও কি মানুষ? শেষমেশ নিজের চরিত্রে দাগ লাগিয়ে দিল সবাই। শিখা মাথা চেপে বসে পড়ল। শাশুড়ির দিকে তাকিয়ে কান্নার কণ্ঠে শুধালো, মা, আল্লাহর দোহায় লাগে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করো না। তুমি না খুব বলতে, একটা বাচ্চা নাও বৌমা, আমার নাতনাতির প্রয়োজন, তাহলে আজ কেন এমন বিব্রতকর প্রশ্ন করছো মা? কেউ শুনছে না। অষ্টদশী মেয়েটার আকুতি মিনতি করা আহাজারি। 4 ননদ শাশুড়ি মিলে চিরুনি তল্লাশি করা শুরু করে দিল। এক একজন এক এক রকম মন্তব্য করছে। মেয়েটা দিশারা হয়ে শেষ ভরসা স্বামীর কাছেই ছুটল। ভাবল বাবা হওয়ার আনন্দে শিখাকে সাপোর্ট করবে তার স্বামী, শিখার হয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন উনি। কিন্তু আজান মেয়েটাকে আরও এক ধাপ ভেঙে গড়িয়ে দিয়ে বলল, এই বাচ্চা নষ্ট করে ফেলো শিখা, এত দ্রুত আমার বাচ্চা চায় না। শিখা অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? এটা আমাদের প্রথম সন্তান। না না, এটা আমি পারবো না, এটা অন্যায়, এটা পাপ। আমি ঠিক বলছি শিখা, আজই আমার সাথে হসপিটালে যাবে তুমি। শিখার বয়স অল্প হলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে চায় না সে। অদ্ভুত এক মায়ের কারণে নিজের সাথে বেড়ে ওঠা অস্তিত্বকে বিলীন করতে নারাজ মেয়েটা। মা হয়ে কি করে খুন করবে নিজের অনাগত সন্তানকে? বাচ্চাকে এভাবে খুন করে সারা জীবন অপরাধী হয়ে বাঁচতে চায় না সে। নিরুপায় হয়ে স্বামীর হাতে পায়ে ধরে কাছে মেয়েটা বুক ভরা আহাজারি নিয়ে বললেন, আমার সাথে এমন অন্যায় কাজ করবেন না আপনারা, প্লিজ। এই অসহায় মেয়েটার ওপর একটু দয়া করুন। অসহায় এক মা অনাগত সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু আজান নিজের কথায় অটল। শিখা দিশেহারা হয়ে যায়। না, এই অসভ্য সমাজে থাকবে না শিখা। বাচ্চাসহ একসাথে মরে যে মুক্তি দিবে সবাইকে। সবার প্রতি অভিযোগ। একরাশ কষ্ট নিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগালো মেয়েটা, কিন্তু বেঁচে গেল সে। কিছু করার আগেই দেখে ফেলল আজান, তাকে সেইবার বাঁচিয়ে নিল তার স্বামী। কিন্তু বাচ্চা রাখার অপরাধে স্বামীও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল যেন। অসুস্থ মেয়েটাকে কেউ এক চুল শান্তি দিচ্ছে না। কেটে গিয়েছে আরও 2 মাস। শিখার এখন 3 মাস চলছে। আজ শিখার শ্বশুরবাড়িতে বিশাল আয়োজন চলছে। আজ শহর থেকে আজানের বাবা ও ছোট বোন আশা আসছে বাড়িতে। আজানি বোনের শ্বশুরবাড়ি যাবে আশাকে আনতে। তার ছোট্ট বোনটাও 8 মাসে প্রেগনেন্ট। এখন থেকে এখানেই থাকবে। স্বামীও ছোট মেয়ে আসার খবর পেয়ে মাতাদের সকল পছন্দের খাবারের আয়োজন করছে, কিন্তু নিস্তার নেই এই অল্প বয়সী অসুস্থ মেয়েটার। শিখা রান্না করছে। রেহানা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। এরই মধ্যে আজান রুম থেকে হুঙ্কার ছাড়ল, শিখা, আমার শার্ট প্যান্ট আয়রন করতে বলেছিলাম না তোমাকে? এখনও করনি কেন? কেন করনি? এখন পরবটা কি আমি? আজানের কথা কানে আসতেই মাথায় হাত রেখে ফাঁকা ঢোক গেলে শিখা। রান্নাঘরে কাজের চাপে একদম সে কথা ভুলে গিয়েছিল মেয়েটা। ছেলের কথা শুনতে পেয়ে পাশ থেকে রেহানা বেগম দাঁত কটমট করে শিখাকে বললেন, বৌমা, আমার সংসারে কিন্তু এসব হেয়ালি চলবে না। আমার ছেলেটার একদম খেয়াল রাখো না তুমি। পরবর্তীতে এগুলো কিন্তু সহ্য করব না আমি। যাও, রুমে গিয়ে দেখো বাবুর কী প্রয়োজন। আমার একদম মনে ছিল না মা, আপনি একটু তরকারিটা দেখুন, যাচ্ছি আমি। মনে ছিল না সাই, সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। শাশুড়ির কথা শুনে আর কথা বাড়ালো না শিখা। চঞ্চল পায়ে রুমে চলে গেল। ভেজা হাতটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে অপরাধীর ন্যায় শুধালো, সরি সরি, কাজের চাপে আপনার শার্টের কথা বেমালন ভুলেই গিয়েছিলাম আমি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। মেয়েটার এসব হেয়ালি দেখে মুহূর্তেই মাথাটা গরম হয়ে গেল আজানে। বিছানায় রাখা শার্টটা শিখার গায়ে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলল, কি এমন কাজ করো তুমি সারাদিন? তোমার মন আজকাল থাকে কোথায়? হ্যাঁ, সময় মতো একটা কাজ ঠিক মতো করো তুমি। এখন আর করার প্রয়োজন নেই এগুলো। এটা দিয়ে তুমি এখন পূজা করো। স্বামীর আচরণে ভারী দীর্ঘশ্বাস ছাড়ে শিখা। মাথার ওপর থেকে শার্ট সরিয়ে হেয়ালি করে বলল, আসলেই আমি করিটা কি সারাদিন? আপনার সংসারে আমাকে তো আপনি রানীর মতোই রেখেছেন। এই তো অন্তঃসত্ত্বা মেয়েটাও ভোর থেকে রাত 10টা অবধি গরুর গোয়াল পরিষ্কার অবধি শুরু করে পানি গ্লাস এক একজনকে ঢেলে খাওয়াতে হয়। এটা কোনো কাজ হলো? মেয়ে মানুষ বাড়িতে শুধু শুয়ে বসেই খায়, কাজ তো করেন আপনি। আপনার মতো পুরুষেরা এখানে আর দাঁড়ালো না শিখা।
তড়িঘড়ি করে রুম ত্যাগ করল। মেয়েটার কথা আজানের গায়ে খুব লেগেছে। মুহূর্তে মাথায় রক্ত চাপল তার। রাগের চোটে নিজের হাত দিয়ে দেওয়ালে বার কয়েক ঘুষি মারল। মুখে বারবার কয়েক উচ্চারণ করল, বেদব মেয়ে, বেদব। শিখা কাছে থাকলে বোধ হয় এই আঘাতগুলো আজ তার গায়েই পড়ত। ভাগ্যিস ছিল না। শিখাকে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে ফ্যানের নিচে আরামসে বসল রেহানা বেগম। যে গরম লাগছে না, বড্ড জল তৃষ্ণা পেয়েছে তার। সোফায় শরীর এলিয়ে হাঁক ছেড়ে বললেন, বৌমা, আমার জন্য এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসো তো, গলাটা শুকিয়ে গিয়েছে। পরমুহূর্তে ছেলেকে ডাকলেন, আজান, এদিকে আয় তো বাবা। কখন বের হবি? আজান রুম থেকে বের হতে হতে কোমল কণ্ঠে বললেন, এই তো মা, এক্ষুনি যাচ্ছি। রেহানা বেগম রুম থেকে কয়েকটা চকচকে 1000 টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ। আমার মেয়ের শ্বশুরবাড়িতে ভালো দেখে 5 কেজি মিষ্টি আর ব্যাগ ভর্তি ফল নিয়ে যাস। আরও কিছু প্রয়োজন হলে নিয়ে যাস। ও বাড়িতে আসার যেন কোনো অসম্মান না হয়। 5 কেজি মিষ্টির কি প্রয়োজন মা? সস্তা দেখে 2 কেজি মিষ্টি নিলেই তো হয়ে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে পেছন থেকে শিখা তাচ্ছিল্য করে বলে উঠল। শিখার কথা শুনে রেহানা বেগম একগাল হেসে বললেন, কি যে বলো বৌমা, আজান বড় ভাই যাচ্ছে বোনের শ্বশুরবাড়িতে, ওর একটা সম্মান আছে না? হ্যাঁ মা, তোমার মেয়ের শ্বশুরবাড়িতে 5 কেজি মিষ্টি, ব্যাগ ভর্তি ফল নিতে হয়, না নিলে তোমাদের সম্মান থাকে না। আর ছেলের শ্বশুরবাড়িতে সস্তা দেখে 2 কেজি মিষ্টি যথেষ্ট। আচ্ছা, তখন তোমার ছেলের সম্মান যায় না? অপমানে মূর্ছা যাচ্ছেন রেহানা খানম। মেয়েটার মুখে বলি ফুটেছে বেশ। আজান ক্রোধিত চোখে একবার চাইল শিখার পানে। শক্ত একটা চর বসিয়ে দিয়ে বলে উঠল, তোকে বলছিলাম না মায়ের মুখে মুখে তর্ক করবি না, তবুও কেন কথা বলছিস? আমার বোনদের কি দিব না কি দিব তাও তোকে জিজ্ঞেস করে দিতে হবে? টাকা কি তুই কামাই করিস নাকি? তোর বাপ দিয়ে যায়। 2 দিন হলো না এ বাড়িতে আসছিস, তার মধ্যেই সংসার নিয়ে মাতব্বরি করছিস তুই। এসব এখানে চলবে না। নেক্সট টাইম এমন করলে না, বাসা থেকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসি রেহানা বেগম। থামানোর নাম নেই, বরং খুশি হয়েছে সে। এটাই না হলো তার ছেলে। একেবারে কাজের মতো একটা কাজ করেছে। শিখা গালে হাত দিয়ে অবাক চোখে দেখছে নিজের অপদার্থ স্বামীকে। শেষমেশ তার অসুস্থ অবস্থায় গায়ে হাত তোলো লোকটা। এত অর্ধপতন হয়েছে আজকাল। সবসময় তার ভুলগুলোর চোখে পড়ে তার। মায়ের প্রতি এত সম্মান, তবে বইয়ের প্রতি কেন এত অবিচার? তার গায়ে হাত তুলেও ক্ষান্ত নেই, তার বাবাকেও টানছে। আচ্ছা, তার বাবা গরিব, তাই বলে কি তার সম্মান নেই? ফুঁসে উঠল শিখা। আজানের হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিয়ে আঙ্গুল উঁচু করে শুধালো, মেরুদণ্ডহীন পুরুষ, আমার বাবাকে নিয়ে আর একটা কথা বললে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলার? আজান গা ঝাড়া দিয়ে মৃদু হেসে বলল, তোর গায়ে আবার হাত তুলব? কি করবি তুই শুনি? অন্যায়কে অন্যায়, ভুলকে ভুল বলার সাহস কি আপনার আছে? আপনার মতো মেরুদণ্ডহীন পুরুষ দিয়ে আর কি বা আশা করা যায়? নিজের স্ত্রীকে যারা সম্মান করতে জানে না, তাদের বিয়ে করা উচিত নয়। আপনার উচিত ছিল মায়ের আঁচলের তলায় বসে থাকা। শাশুড়ির পাশে শরবতের গ্লাসটা রেখে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল শিখা। তা দেখে রেহানা বেগম মুখ বাঁকিয়ে বলল, 2টা রিক্সাওয়ালার মেয়ে হয়ে দেমাক কত! এই মেয়ে খুব বার বেড়েছে বাবু। রুমের দরজা লাগিয়ে বালিশে মগজে কাছে শিখা। এ কোথায় বিয়ে দিল বাবা? এ বাড়িতে এসে বড্ড হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। হাসতে ভুলতে গিয়েছে সেই কবে। আজ ভীষণ ক্লান্ত। এত বড় ঘর, টাকা পয়সার কি খুব বেশি দরকার ছিল তার? বাবার আনা ডাল ভাতেই তো দিব্যি দিন চলত তার। পরমুহূর্তে দলা পাকিয়ে আসা কান্নাগুলো গিলিয়ে বিড়বিড় করে বলে উঠল মেয়েটা, বাবা, কেন বুঝলে না তুমি? গরিব ঘরের মেয়েদের এত উঁচু ঘরে বিয়ে দিতে নেই। উঁচু ঘর, টাকা পয়সাওয়ালা লোকগুলো গরিব ঘরের মেয়েকে সবসময় অবহেলা আর অসম্মানই করে। তুমি চাইলে নিচু ঘরেও আমি আজ প্রাণ ভরে শ্বাস ছেড়ে বাঁচতে পারতাম। এখানে আমার দম বন্ধ হয়ে আসে বাবা, এখান থেকে আমাকে নিয়ে নাও। বাবার কথা মনে পড়তেই শিখা তড়িঘড়ি করে মুঠোফোনটা হাতে নিয়ে কল দিল বাবার নাম্বারে। রিং হচ্ছে, কিন্তু ফোন তুলছে না বাবা। 1 বার, 2 বার, 3 বারের বার ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো মায়ের হাস্যোজ্জ্বল কণ্ঠ, কেমন আছিস আম্মা? মায়ের কোমল কণ্ঠ শুনে আহ্লাদে কান্নাগুলো আবারও দলা পাকিয়ে আসছে তার। লম্বা শ্বাস টেনে ভাঙা ভাঙা কণ্ঠে শুধালো, উনি আমার গায়ে আজ হাত তুলেছে মা। এ বাড়িতে সবাই কথায় কথায় আমাকে গালমন্দ করে। আমাকে তোমার এখান থেকে নিয়ে যাও মা, নিয়ে নেও আমাকে।
আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। মেয়ের ভাঙা কণ্ঠ শুনে কেঁপে ওঠে মায়ের কোমল হৃদয়খানি। মুহূর্তে ওনার সমস্ত উচ্ছ্বাসেরা মুখ থেকে বিলীন হয়ে কালো মেঘ ঘিরে ধরেছে। পরমুহূর্তে আঁচলে মুখ গুজে কেঁদে উঠলেন তিনি। উনি আগেই ঠাহর করছিল তার মেয়েটাও বাড়িতে ভালো নেই। এর আগে মেয়েটাও কখনো প্রকাশ করেনি সে কথা। কখনো জিজ্ঞেস করলে একগাল হেসে বলতো, আমি ভালো আছি মা, চিন্তা করো না আমার জন্য। সেই মেয়েটা আজ নিজ মুখেই স্বামীর ঘর ছাড়তে চাইছে। কতটা না কষ্ট সহ্য করছে তার বাচ্চা মেয়েটা। কি করবে মা? মেয়েকে নিয়ে আসবে নিজের কাছে, সে কি সম্ভব? নিরুপায় তারা। ঘরে অবিবাহিত আরও একটা মেয়ে তার, তারই মধ্যে নিজে অসুস্থ। এরই মধ্যে তার বিবাহিত অন্তঃসত্ত্বা মেয়েটাই নেই, কি করে সব সামলাবে? তার স্বামীর কি সেই সামর্থ্য আছে? এই অভিশপ্ত গরিব জীবনের সৃষ্টিকর্তা কেন যে এত অশান্তি দেন? মেয়েটার জন্য মন পড়ছে তার। মন চাইলে বুকের মাঝে সেই ইচ্ছে চেপে মুখে বলল, আমি তোরে আয়না কোথায় রাখুম মা? তোর বাপের আয় রোজগারের কথা তুই জানোস। নুন আনতে পান্তা ফুরায়। ঘরে তোর ছোট্ট বোনটাও আবিয়াত্তা। তুই একটু মাইনা নে মা। ওনারা যা বলে একটু সহ্য কর। আমা তুই দেখিস, একদিন তুই ঠিকই সুখী হইবি। তোর মায়ের তোরে প্রাণ ভরে দোয়া করে দিল। তুই একটু মানাইয়া নে মা, পাগলামি করিস না। মায়ের কথা শুনে হঠাৎ করে হাসল শিখা। সে কি হাসি! চোখে জল, মুখে খিলখিল করা হাসি। মনে মনে বার কয়েক আওড়ালো, যে কোনো সমস্যার এটাই কি সমাধান? মানিয়ে নাও, নয়তো মেনে নাও। মেয়েদের জীবনকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ? উত্তর মেলাতে পারছে না শিখার ছোট্ট মস্তিষ্কে। পুনরায় মস্তিষ্কে জাগ্রত হল শোক নাম শব্দটি। তবে সুখী কি হবে সে? মাঝে বলল, তা কি আদৌ সম্ভব? ব্যঙ্গে করে আবারও হাসল শিখা। নিজের হাসি থামিয়ে তাচ্ছিল্য করে বলল, সংসারে সুখী হওয়ার জন্য দরকার একজন আদর্শ জীবনসঙ্গী। সেই সঙ্গীকে আমাকে দিয়েছ তোমরা মা? মেয়ের প্রশ্নের জবাব নেই মায়ের। আঁচলে মুখ লুকিয়ে নিঃশব্দে কেঁদে উঠলেন মা। শিখা মায়ের জবাবের অপেক্ষা না করে ফের বলল, আমি মানিয়ে নেব নিজেকে মা। আর কখনো তোমাদের কিচ্ছুটি বলবো না, বাড়িতেও আসতে চাইব না। এই তো মানিয়ে নিতে নিতেই একদিন হঠাৎ করে দেখবে তোমার মেয়ের জীবন প্রদীপ ফুরে গেছে। এমন কথা বলিস না মা, আমি যে নিরুপায়। এর মধ্যে মনেরও আসলো। স্ত্রীকে মুঠোফোন হাতে নিয়ে কান্না করতে দেখে হকচকিয়ে গেলেন তিনি। তৎক্ষণাৎ তড়িৎ কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? এভাবে কান্দাছো কেন? কোনো সমস্যা? কে কল করছিল? বাবার কণ্ঠ শুনে চট করে লাইন কেটে দিল শিখা। মা নির্বাক হয়ে কাছে। কিয়ৎক্ষণ সময় নিয়ে নিজেকে দ্রুত সামনে নিল উনি। খুব সূক্ষ্মভাবে স্বামী থেকে বিষয়টি এড়িয়ে গেল। কেননা বাবা মায়ের এরূপ কথা শুনে ভেঙে পড়বে, অনুশোচনার ভুক্তভোগী হয়ে গুমড়ে যাবে ভেতরে। বড় কন্যাকে যে খুব শখ করে বিয়ে দিয়েছে বড় বাড়িতে, এই মানুষটাকে কি কাঁদানো ঠিক হবে? একদমই না। তপ্ত দীর্ঘশ্বাসে ভারী হলো মায়ের বুক। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তবুও না খেয়ে নিজের রুমে চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে শিখা। তারই একপাশে শুয়ে আজান মাত্রই পেট পরে খেয়ে সুখে ঢেকুর তুলছে লোকটা। তার পাশে যে অসুস্থ বউটা না খেয়ে আছে, তাতে কোনো হেলদোল নেই তার। শেখা আজ কেন 5 দিনও যদি নিজ ইচ্ছায় না খেয়ে থাকে, তবে অবশ্যই এ বাড়িতে কারো কিছু যায় আসে না। চঞ্চল সে মেয়েটা নিজেকে রোবটের মতো চালাচ্ছে আজকাল। মায়ের কথা মতো মনের অভিমানগুলো খুব গোপনে মণিকোঠায় ঠায় লুকিয়ে সব অন্যায় মেনে নিল মেয়েটা। এই তো কিছুক্ষণ আগে রান্নাসহ যাবতীয় কাজ ছেড়ে রুমে এসেছে শিখা। অসুস্থ শরীরে এত খাটুনির ফলে শরীরটা ভীষণ দুর্বল লাগছে। পেটে ক্ষুধাও লাগছে, তবুও এই খাবার খেতে ইচ্ছে করছে না তার। চারপাশে খাবারের গন্ধ মৌমো করছে। বাড়িতে সবাই ঘটা করে খেয়েছে খানিকক্ষণ হলো, অথচ কেউ একবার তার খোঁজ নেয়নি। যেখানে স্বয়ং স্বামী দায়িত্বহীন, সেখানে অন্য সদস্যের থেকে আশা রাখাও বিলাসিতা বই কি। একবার খেতে গিয়েও ফিরে এসেছে সে। এই খাবার আজ গলা দিয়ে নামবে না তার। আজ যদি তার বাবারও 16 কণা পূর্ণ থাকত, তাহলে হয়তো সবার চোখের মনি হতো শিখা। চাপা কষ্টে চোখের কার্নিশ বেয়ে অজান্তেই গড়িয়ে পড়ছে অশ্রুকণারা। হুঁশ ফিরল মেয়েটার। তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে মুছে নিল সেই জল। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে চাইল পাশে শুয়ে থাকা স্বামীর মুখপানে। লোকটা এখন আরামছে ঘুমাচ্ছে। ভাগ্য করে একটা পুরুষ জুটেছে তার কপালে। হেয়ালি করে হাসল শিখা। ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে আক্ষেপ নিয়ে বলে উঠল, সন্তান হিসেবে তুমি জাতির আদর্শ। এমন সন্তান প্রতিটি মায়ের হোক। স্বামী হিসেবে তুমি রিক্ত শূন্য। এমন স্বামী কোনো মেয়ের না হোক। আজান কি শুনল সে কথা বোঝা গেল না। এর মধ্যে শ্বশুরমশাই আসহাব ডাকল শিখাকে, বৌমা এদিকে একবার আসো তো মা।
বাড়িতে আসলে একমাত্র এই ব্যক্তি তার একটু একটু খোঁজ খবর নেয়। শিখা এক মুহূর্ত দেরি করল না, নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে পড়ল। গর্ভকালীন সময়টা খুব ভালোভাবে কেটেছে আশার। তাকে দিনরাত সেবা দিয়ে গেছেন শিখা। ননদের জামা কাপড় ধুয়ে দেওয়া সহ বাচ্চার জন্য কাঁথা অবধি সেলাই করতে হয়েছে তার। আজ নর্মালেই ছেলে বাবুর হয়েছে আশা। বাড়িতে নতুন মেহমানের আগমনে আনন্দের শেষ নেই কারো। ননদরা সবাই এসেছে। বাড়িতে ঘর ভর্তি মেহমান। রেহানা বেগম আনন্দে আত্মহারা। পুরো পাড়ায় মিষ্টি বিলিয়ে এসেছে। অসুস্থ মেয়েকে ভালোমন্দ খাওয়াতে ব্যস্ত মা। কিন্তু অভাগা শিখা মেয়েটার 1 মিনিটের জন্য নিস্তার নেই। বাড়িতে অন্তঃসত্ত্বা ননদ আসার ফলে সেই থেকে শুরু হলো তার দিনরাত বাড়তি শরীর খাটুনি। তার মধ্যে মেয়েটা নিজেও অসুস্থ। তবুও কেউ তার প্রতি একটু বিনয়ী হয়নি। তাকে সাহায্য করতে কখনো এগিয়ে আসেনি রেহানা বেগম। উল্টো কোথাও কোনো কাজের ভুল করে কথা শুনিয়েছেন। মাত্রই ননদের গর্ভকালীন সময়ের রক্তমাখা কাপড়গুলো ধুয়ে পুকুর পাড়ে ধাপ করে বসে পড়ল মেয়েটা। তার মাথা ঘুরছে, আটশিট গন্ধে গা গলিয়ে আসে। মুহূর্তেই হরহর করে বমি করে দিল শিখা। শরীরে এতটুকু শক্তি নেই আজ। কোমরটায় তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। তাকে সাহায্য করার কেউ নেই। কোনোমতে দুর্বল দেহটা সচল করে টলতে টলতে রুমে গেল শিখা। এবার একবার ডক্টরের কাছে যাওয়া উচিত। এর আগে একবার কেউ সে কথা মনে করেনি। আজ অফিসে এখন কি করবি শিখা? নিজের শরীরের সাথে না পেরে কল দিল স্বামীর কাছে। ভয়ে ভয়ে বলল, শুনুন, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, মাথাটা বড্ড ঘুরছে। বলছিলাম কি, আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে চলুন। এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আজান বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, এই অসময়ে এই জন্যই ফোন দিয়েছো তুমি? আমি অফিসে কাজ করতে আসি, ঘুরতে আসি না শিখা। আমি কখন বললাম আপনি ঘুরতে যান? আসলে আজকে একটু বেশি কষ্ট হচ্ছে। আপনি একবার ছুটি নিয়ে আসুন না প্লিজ। আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে এখন। একদম সময় নেই হাতে। তোমার সমস্যা তুমি বুঝে নাও শিখা। আমি তো আর তোমাকে এত দ্রুত বাচ্চা নিতে বলিনি। আমাকে জ্বালাবে না একদম। কাজ করতে দাও। আচ্ছা, বাচ্চাটা কি আমার একার? আপনার কোনো দায়িত্ব নেই? আপনি এত পাষাণ কেন আজান? আমাকে একটু ভালোবাসলে আপনার কি খুব ক্ষতি হয়? কেন আমার প্রতি আপনার এত অনাচার? কয়েক সেকেন্ড পেরোলো ওপাশে নিশ্চুপ, নিঃশব্দ। শিখা অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো? কথা বলছেন না যে? হ্যালো? তবুও সাড়া নেই। শিখা ফোন হাতে নিয়ে দেখল লাইন কেটে গিয়েছে ইতোমধ্যে। আবারও কল করল মেয়েটা, কিন্তু ফোনটা এবার বন্ধ বলছে। এই সময়টাতেও লোকটা ফোন বন্ধ করে রাখল। হায়রে পুরুষ! স্বামীর এমন আচরণে বিশে উঠল কিশোরী মেয়েটার মন। মনে মনে প্রতিজ্ঞা করল, দায়িত্বহীন পুরুষটাকে আর কখনো কিছু বলবে না সে। জেদ চাপল তার অষ্টাদশী মনে। একাই ডক্টরের কাছে যাবে সে, কিন্তু টাকা? পরমুহূর্তে শ্বশুরের রুমে গেল শিখা। বৌমাকে দেখে সৌজন্যমূলক কিঞ্চিত হাসল আশাব। পরক্ষণে মেয়েটার মলিন মুখ পর্যবেক্ষণ করে কোমল কণ্ঠে বললেন, কিছু বলবে বৌমা? তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে তোমার? লজ্জায় জড়সড় হয়ে দাঁড়ালো শিখা। এসব সিক্রেট কথা কি শ্বশুরকে বলা যায়? বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আজ শ্বশুরের কাছে টাকার জন্য হাত পাততেও কেমন জানি লাগছে তার। তবুও নিজেকে ধাতস্থ করে মিহি কণ্ঠে শুধালো, বাবা, আমাকে কিছু টাকা দিবেন? আমি আজকে একটু ডক্টরের কাছে যাব। শরীরটা ভালো যাচ্ছে না। সে না হয় দিলাম, কিন্তু তুমি একা যেতে পারবে মা? এক কাজ করো, আজানকে ফোন করে আসতে বলো। শ্বশুরের কথা শুনে তপ্ত শ্বাস ছাড়ল শিখা। খানিকটা তাচ্ছিলের হাসি এসে বলল, আপনার ছেলে কি আর আমার জন্য সময় আছে বাবা? ব্যস্ত মানুষ কিনা। আপনি যদি টাকাটা দিতেন তাহলে আমি একাই খুব করে যেতে পারবো। কথা বাড়ালো না আশাব। তার ছেলে যে একটা মেরুদণ্ডহীন সে ভালো করে জানে বাবা। ভাবছে হয়তো বউ পেলে বদলে যাবে ছেলেটা, কিন্তু আজান আর বদলালো না। মাকে আশকারা দিয়ে মাথায় তুলেছে। এখন তাকেও পরোয়া করে না রেহানা বেগম। এই পারিবারিক নিত্য অশান্তির জন্য নিজে বাড়ি ছেড়ে শহরে থাকছে সে। সেখানে শহরের দোকানগুলো দেখাশোনা করে। মাঝে মাঝে বাড়িতে আসলে 2-4টা দিন থেকেই চলে যায়। সংসারের অশান্তি পোহাতে পোহাতে চরম বিরক্ত মানুষটা। তাই তো এই সংসার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আজকাল। পারিবারিক কোলাহল থেকে নিজেকে আড়াল করেছে দিন দিন। দূরে থেকে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, এই তো শান্তি। পর মুহূর্তে আশাব আশপাশ তাকিয়ে মানিব্যাগ থেকে 1010 টাকা শিখার হাতে গুজে দিল। শিখা এতগুলো টাকা দেখে অবাক হয়ে বলল, এত টাকা? এতটা লাগবে না বাবা, আপনি বরং আমাকে 2000-এর মতোই দিন, তাতেই দিব্যি হয়ে যাবে আমার। সবটা নিজের কাছে রেখে দাও বৌমা।
যতটুকু লাগে প্রয়োজন খরচ করো, বাকি কিছু থাকলে ভালো মন্দ যা খেতে ইচ্ছে করে নিজে কিনে খেও। আমি তো আর সবসময় বাড়িতে থাকছি না, তবুও নিতে চাইনি শিখা। এক প্রকার জোর করেই হাতে গুজে দিল। গল্প মুক্তির স্বাদ, প্রথম পর্ব চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।